হ্যালো এভরিওয়ান। জিও পলিটিক্সে মানে বিশ্ব রাজনীতিতে একটা বহুল প্রচলিত মিম বলি বা জোক বলি, যাই বলি না কেন, একটা কথা মজার ছলে বলা হয় যে ইফ ইউ হ্যাভ অয়েল আমেরিকা উইল গিভ ইউ ডেমোক্রেসি। মানে যদি তোমার দেশে তেল থাকে তাহলে তোমাদেরকে আমেরিকা স্বাধীন করবে, আমেরিকা তোমাদের দেশে গণতন্ত্র নিয়ে আসবে। তো দেখুন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকান ফ্রিডম আর আমেরিকান ডেমোক্রেসি নিয়ে হাজির হয়ে গেল ভেনিজুয়েলাতে। রাতের অন্ধকারে আমেরিকার একেবারে এলিট ফোর্স যেটা ডেল্টা ফোর্স, সেই ডেল্টা ফোর্স অভিযান চালালো ডোনাল্ড ট্রাম্পের অর্ডারে। আর ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে আর তার ওয়াইফকে একেবারে ভেনিজুয়েলার তার প্রেসিডেন্টের যেটা বাসভবন, সেই প্যালেস থেকে তাদের দুজনকে ক্যাপচার করে, কিডন্যাপ করে বা অ্যাবডাক্ট করে, যাই বলি না কেন, উঠিয়ে নিয়ে চলে এলো। খুব ইজি। মানে যদি আমরা দেখি যে একটা অন্য দেশে গিয়ে জাস্ট কয়েক ঘন্টার অপারেশন, সেই দেশের প্রেসিডেন্টকে সস্ত্রীক প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে তার সব সিকিউরিটির মাঝখান থেকে একেবারে হেলিকপ্টারে করে উঠিয়ে, তারপর হেলিকপ্টার থেকে যে এয়ারক্রাফট ক্যারিয়ার সেখান থেকে আবার নিউ ইয়র্কে। মানে মনে হলো যে পুরো ব্যাপারটা আগে থেকে একেবারে খুব সুন্দর মেটিকুলাসলি জিনিসটা প্ল্যান করা ছিল। আর এখন তো বিভিন্ন মিডিয়া থেকে এটাও কোশ্চেন তোলা হচ্ছে যে হয়তো অবভিয়াসলি ভেনিজুয়েলার যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তাদের যে গভর্নমেন্ট রয়েছে, সেখানে অনেকেই এই ট্রাম্পের প্ল্যানের সাথে জড়িত ছিল। নাহলে কী করে এটা পসিবল যে মানে এত সহজে উইদাউট এনি মানে ক্যাজুয়ালিটি, উইদাউট এনি মানে খুব বড় আকারের কোনো ধ্বংসলীলাও ঘটেনি, অনেকে যে ওখানে আহত হয়েছে বা মারা গেছে এরকম কোনো খবরও পাওয়া যাচ্ছে না কোথাও। খুব ইজিলি ইউএস ফোর্স কিন্তু প্রেসিডেন্টকে আর তার ওয়াইফকে সেখান থেকে ক্যাপচার করে নিয়ে চলে এলো। তো হতে পারে, অনেক কিছুই হতে পারে এর পেছনে। ভেনিজুয়েলার নিজের গভর্নমেন্টের প্রেসিডেন্টের নিজের স্টাফ, সিকিউরিটি, সেখানে অ্যাডমিনিস্ট্রেশনও জড়িত থাকতে পারে। কারণ নিকোলাস মাদুরোর মাথার দাম আমেরিকা ধার্য করেছিল $50 মিলিয়ন। হ্যাঁ, এত বিশাল অ্যামাউন্ট। তো হঠাৎ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কেন আমেরিকা উঠিয়ে নিয়ে গেল? ডোনাল্ড ট্রাম্প সেকেন্ড টাইম যে নির্বাচিত হয়ে এলো, তারপর থেকেই ল্যাটিন আমেরিকার দেশগুলোতে যে নার্কো টেরোরিজম রয়েছে, মানে সেখানে যে বিভিন্ন কোকেন টাইপের ড্রাগস প্রডিউস হয়, নার্কোটিক্স প্রডিউস হয়, আর সেগুলোকে আমেরিকা স্মাগল করা হয়, তার অ্যাগেনস্টে একেবারে প্রায় যুদ্ধ ঘোষণা করে। আর ল্যাটিন আমেরিকার যে নার্কো কার্টেলগুলো রয়েছে, তাদের বিভিন্ন শিপমেন্টের ওপরে আমেরিকান ফোর্স বারবার হামলা চালায় বিগত কয়েক মাস ধরে। তো আমরা সবাই জানি যে ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলোতে ড্রাগস বিজনেস কিন্তু সেখানে একটা বড় বিজনেস। বিভিন্ন নার্কোটিক্স প্রচুর পরিমাণে সেখানে তৈরি হয়, তার মধ্যে ভেনিজুয়েলাও একটা অন্যতম দেশ। তো ট্রাম্পের নিশানা ছিল যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এই নিকোলাস মাদুরো, সে নিজে একটা ড্রাগ কার্টেলের লিডার, সে একজন নিজের নার্কো টেরোরিস্ট, আর সেই জন্য তাকে জাস্টিসে আনতে হবে, তার বিচার করতে হবে। আর সেজন্যই আমেরিকা ফোর্স পাঠিয়ে নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেল। আমরা যদি মনে করি যে শুধুমাত্র এই নার্কো টেরোরিজম বন্ধ করার জন্য, ড্রাগ স্মাগলিং বন্ধ করার জন্য আমেরিকা স্পেশাল ফোর্স পাঠিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ক্যাপচার করে নিয়ে এলো, তাহলে সেটা খুব একটা নাইভ চিন্তা হবে। মানে এতটা জলভাত কিন্তু ব্যাপারটা না। এর পেছনে আমেরিকার অন্য আরও বড় অভিসন্ধি, আরও বড় উদ্দেশ্য রয়েছে। তো এর পেছনে আসল কারণটা কি? আসল কারণটা অবভিয়াসলি ভেনিজুয়েলার অয়েল রিজার্ভ। সেই দেশে যে ক্রুড অয়েল, যে পেট্রোলিয়ামের রিজার্ভ রয়েছে, সেটা অলরেডি ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো প্রেস কনফারেন্সে বারবার এই কথাটা বলেছে যে এবার ভেনিজুয়েলার যে অয়েল ফিল্ডগুলো আছে, যে পেট্রোলিয়াম রিজার্ভগুলো আছে, সেগুলোর কন্ট্রোল নেবে আমেরিকান অয়েল কোম্পানিগুলো। তো আমেরিকার কেন ভেনিজুয়েলার অয়েল এত ভীষণভাবে দরকার, সেটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে একবার গ্লোবাল যে পেট্রোলিয়াম রিজার্ভ সেখানে তাকাতে হবে। আমাদের বিশ্বের বিভিন্ন দেশে পেট্রোলিয়ামের রিজার্ভ রয়েছে। অ্যারাবিক যে কান্ট্রিগুলো রয়েছে, সৌদি, কাতার, কুয়েত, ইউএই, সেই সব দেশগুলোতে প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়, সেটা আমরা জানি। কিন্তু আমরা অনেকেই হয়তো এটা জানি না যে বিশ্বের সবচেয়ে বেশি ক্রুড অয়েলের রিজার্ভ রয়েছে ভেনিজুয়েলাতে। হ্যাঁ, ভেনিজুয়েলায় যে অরিনোকো বেল্ট রয়েছে, সেই বেল্টের ভূগর্ভের নিচে প্রায় 300 বিলিয়ন ব্যারেল এই ক্রুড অয়েল সেখানে সঞ্চিত রয়েছে। মানে সেই অ্যামাউন্টটা, সেই কোয়ান্টিটিটা ভাবলে মাথা ঘুরে যাবে। এত ভাস্ট পরিমাণ পেট্রোলিয়াম ক্রুড অয়েল সেখানে ভূগর্ভে সঞ্চিত আছে, যেটাকে এখনও পর্যন্ত উত্তোলন করা হয়নি, টাচই করা হয়নি। তো গ্লোবাল পেট্রোলিয়াম মার্কেটে ভেনিজুয়েলার যে পেট্রোলিয়াম, সেটার কতটা ভাস্ট পোটেনশিয়াল ইন ফিউচার রয়েছে সেটা কল্পনা করে দেখুন। আর সেখানেই আসে পুরো গল্পটা। বিভিন্ন দেশ থেকে
যে ক্রুড অয়েলকে উত্তোলন করা হয় সেটা কিন্তু সব দেশে একই রকম হয় না, মানে সেটা কিন্তু ইউনিফর্ম হয় না। ক্রুড অয়েল তার ঘনত্বের অনুসারে মূলত 3 রকমের হয়ে থাকে। একটা হলো হালকা বা লাইট ক্রুড অয়েল, একটা হলো মিডিয়াম ক্রুড অয়েল, আর একটা হলো ডেন্সিটি যেটা বেশি সেটা হচ্ছে সান্দ্র বা ঘন ক্রুড অয়েল, হাই ডেন্সিটি ক্রুড অয়েল যেটা। তো আমেরিকার যে আগের রিফাইনারিগুলো আমেরিকাতে তৈরি করা হয়েছিল, আমেরিকার টেক্সাস, লুইজিয়ানা এই সব স্টেটগুলোতে যে প্রচুর পরিমাণে রিফাইনারি তৈরি করা হয়েছিল প্রসেসিংয়ের জন্য, সেই রিফাইনারিগুলো কিন্তু হেভি ডিউটি ক্রুড অয়েল যেটা, সেই ক্রুড অয়েলকে প্রসেস করার জন্য তৈরি হয়েছিল। মানে সেটাকে বানানোই এভাবে হয়েছিল যে সেখানে হেভি ডিউটি যে মানে হেভি ডেন্সিটি যে ক্রুড অয়েল, হেভি ডেন্সিটি ক্রুড অয়েলকে সেখানে প্রসেস করা হবে। কিন্তু আজকের দিনে আমেরিকার শেল কোম্পানি যে ক্রুড অয়েল উত্তোলন করছে আমেরিকাতে, তার মেজরিটি হচ্ছে কিন্তু লাইট ডেন্সিটি ক্রুড অয়েল। তো যেহেতু আজকের দিনে দাঁড়িয়ে এই রিফাইনারিগুলোতে সাপ্লাই করার মতো বা রিফাইনারিতে, কারণ রিফাইনারিগুলোকে তো চালাতে হবে, এতগুলো রিফাইনারি আমেরিকার যেগুলো পুরো প্রসেসটাই কিন্তু মানে পুরো যে মেকানিজম সেটা তৈরি হয়ে আছে, দাঁড়িয়ে আছে যে সেখানে হাই ডেন্সিটি ক্রুড অয়েল যেটা সেটা সেখানে প্রসেস করা হবে। কিন্তু তার জায়গায় দেশের শেল কোম্পানি কী টাইপের ক্রুড অয়েল সেখানে উত্তোলন করছে, সেটা হচ্ছে লাইট ডেন্সিটি ক্রুড অয়েল। তো এই রিফাইনারিগুলোকে চালাতে হলে আমেরিকার কী প্রয়োজন? আমেরিকার প্রয়োজন হাই ডেন্সিটি ক্রুড অয়েল, যেটা কিনা আমেরিকা বাইরের দেশগুলো থেকে মূলত ইম্পোর্ট করে। আমেরিকা কিন্তু এখনও বিভিন্ন কান্ট্রি থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে, আর আজ 2023-এর ডেটা অনুযায়ী সেই টোটাল ইম্পোর্টের 73%ই কিন্তু এই হেভি ডেন্সিটি ক্রুড অয়েল। মানে নিজের দেশে যেই তেলটা উঠছে সেটা লাইট ডেন্সিটি, কিন্তু ওদের দরকার হাই ডেন্সিটি, সেই হাই ডেন্সিটিটা ওরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে বাধ্য হচ্ছে। তো খেলাটা এখানেই যে ভেনেজুয়েলার এই যে অরিনোকো বেল্টে 300 বিলিয়ন ব্যারেলসের বেশি ক্রুড অয়েল সঞ্চিত আছে, সেটা কিন্তু সেই হাই ডেন্সিটি ক্রুড অয়েল যেটা আমেরিকা চায় নিজের রিফাইনারিগুলোকে চালানোর জন্য। আমরা জানি যে ক্রুড অয়েলকে তোলার পর সেটাকে তো প্রসেস করতে হবে, নাহলে মানে যেটা যে এন্ড প্রোডাক্ট গ্যাসলিন যেটাকে আমরা ইউজ করবো আমাদের গাড়িতে, বাইকে, সেই যে প্রসেসিংটা তার জন্য যে রিফাইনারিগুলো ওখানে বানানো হয়েছিল, সেই রিফাইনারিগুলো হেভি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরে সেখানে তৈরি করা হয়েছে। সেগুলো তো আর কোনো একটা দোকান ঘর না যে এখান থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাবে, বা আজ সেখানে রোল চাউমিন বেচছে কালকে থেকে অন্য কিছু বেচা শুরু করে দেবে, এরকম টাইপের তো সম্ভব না। যেই টেকনোলজি দিয়ে সেটা বানানো হয়েছে সেটাকেই সেখানে রাখতে হবে, সেই টেকনোলজিটাই তাদেরকে মেনটেন করতে হবে, যার জন্য তাদের দরকার এই হাই ডেন্সিটি ক্রুড অয়েল। আর ভেনেজুয়েলার এই ভাস্ট অ্যামাউন্টের যে হাই ডেন্সিটি ক্রুড অয়েলের যে রিজার্ভ রয়েছে সেটা তাদের এই রিফাইনারিগুলোকে ফিড করবে। এটা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন, তাদের গভর্নমেন্ট খুব ভালো করে জানে। আর সেই জন্যই আজকে এই নার্কো টেরোরিজমের ট্যাগ দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে, অ্যাবডাক্ট করে যে উঠিয়ে নিয়ে আসা হলো। এরপর কিন্তু ফিউচারে যে আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো যে আমেরিকার ভেনেজুয়েলার যে রিলেশন সেটা কোন দিকে যাচ্ছে, তাদের মধ্যে কি সমঝোতা হচ্ছে, কি নেগোসিয়েশন হচ্ছে। কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু পুরো বিশ্বের কাছে ক্লিয়ার যে ভেনেজুয়েলার যে অয়েল ফিল্ড রয়েছে, যে অয়েল রিজার্ভ রয়েছে, সেটা এবার আমেরিকা টার্গেট করবে। আমেরিকার কোম্পানিগুলো সেখান থেকে প্রচুর পরিমাণে প্রফিট জেনারেট করবে, যাতে আমেরিকার এই রিফাইনারিগুলোকে সেখানে ফিট করা যেতে পারে। আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।